আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। ঝুঁকি না নেওয়া জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সো ইন্টারেস্টিং কিছু আলোচনা। আমরা সবাই ঝুঁকি না নিয়ে অলরেডি ঝুঁকিতে আছি, রাইট? সো এই ঝুঁকি থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে ঝুঁকি নেওয়া যায়, ঝুঁকি নিয়ে ঝুঁকি মুক্ত হওয়া যায়, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আর যদি ঝুঁকি না নেন তাইলে ফিউচার কি হতে পারে সেইটা আজকে আলোচনায় কি বাইর হয়ে আসবে। শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কিছু আলোচনা শেষের দিকে থাকবে যে আলোচনা আপনি আগেও শুনেছেন, রাইট? চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে আবারও। দ্য বিগেস্ট রিস্ক ইজ টু টেক নো রিস্ক। অনেক বড় রিস্ক হয়ে যাবে যদি আপনি কোনো রিস্ক না নেন, রাইট? চলুন, লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে আজকে আমরা আলাপ আলোচনা করব মোহাম্মদ সাদাত হোসেন, যে কিভাবে ঝুঁকি নিয়ে মানুষের জীবনকে পরিবর্তন করা যায়। চলুন আমরা দেখি একটা ছোট্ট, এই দৃশ্যটা দেখেন, দেখবেন দৃশ্যটা কথা বলে। আমরা ছোটবেলা কে কে আছি এখানে যে সাঁকুতে পার করে প্রাইমারি স্কুলে গিয়েছি? হুম। এবং দুই একবার পানিতে পড়ে গেছেন? এরকম অনেকে আছে, এই যে নাজিম হাত উঠাইছে। একটু ইয়েস লেখেন যারা যারা এই ঘটনার সাথে জড়িত। দেখেন, অনেক এরকমও মানুষ দেখেছি যে এই সাঁকু দিয়ে পার হয়নি, সে স্কুলেই যায়নি, কারণ মানে সাঁকো থেকে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। এরকম কেউ পাইছেন কিনা যে স্কুলে যায়নি, যে সাঁকো থেকে পড়ে যাবে, রাইট? তার মানে কি বোঝা যায়, যদি আপনি, অনেক মানুষ আছে, আমি বিভিন্ন সময় বর্ষাকালে দেখি সিলেটের কিছু অংশে, সুনামগঞ্জের কিছু অংশে, অথবা অনেক জায়গায়, যে মানুষ কত কষ্ট করে কাদামাটি পার করে, মানে খাল বিল পার করে তারপরে স্কুলে যায় লেখা পড়ে। দিস ইজ ঝুঁকি। এটাকে বলা হয় কি রিস্ক। কতটুকু ঝুঁকি যদি না নেয়, তাদের জীবন মানে কি বলে, আলোকিত হবে না। জীবন আলোকিত কি হবে না। এই জন্য বলা হচ্ছে ঝুঁকি নেওয়ার যার যথেষ্ট সাহস নেই, সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না। যার ন্যূনতম ঝুঁকি নেওয়ার কি নেই, সাহস নেই, ওই ধরনের মানুষ জীবনে কিছু অর্জন করতে পারে না, রাইট? সো আমরা ধাপে ধাপে দেখবো যে আসলে কিভাবে ঝুঁকি নিতে হয়। এজন্য বলা হয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যদি ঝুঁকি না নেওয়া হয়, সবচেয়ে বড় ঝুঁকি। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ঝুঁকি না নেওয়া কি সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ। চলুন আমরা দেখি, জীবনের সফলতার পথে ঝুঁকি নেবার কথা আসলে অনেকেই ভয় পায়। অনেকেই কি পায়? ভয় পায়। কারণ ঝুঁকি মানেই অজানা, অপ্রীতিকর ফলাফল বা অস্থিরতা। কি হবে, ফিউচারে কি হবে, রাইট? অনেকে বলে আমি তো এই কোম্পানি তিন কোম্পানিতে ধরা খাইছি, এটা হয়েছে সেটা হয়েছে। আবার তোমরা ওই যে পুরানা ভয় তাকে কুরে কুরে খাচ্ছে। ভিতরে একটা অপ্রীতিকর ফলাফল কি হতে পারে, ভিতরে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যদি ঝুঁকি না নেওয়া হয়, আসলে সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় ঝুঁকি না নেওয়া। প্রায় শোনা যায় সবকিছু সহজভাবে নাও, নিশ্চিতভাবে এগিয়ে যাও, সবকিছু সহজভাবে নাও, নিশ্চিত এগিয়ে যাও। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মানসিকতা আমাদের সীমাবদ্ধ করে। যে এত ঝুটঝামেলায় যাও না, একটা চাকরিতে যাও, ইয়েস অর নো, কিছু টাকা পয়সা দিয়ে বিদেশ চলে যাও। আমাদের জীবনকে সীমাবদ্ধ করে দেয় এবং আমাদের জীবনের অসীম সম্ভাবনাগুলো থেকে বঞ্চিত করে এই ভয়, ঝুঁকি না নেওয়ার ভয়। চলুন আমরা দেখি, নাম্বার ওয়ান, ঝুঁকি নেওয়ার মাধ্যমে নতুন সুযোগের সৃষ্টি করে। যদি আপনি জীবনে ঝুঁকি নেন তাহলে কি হতে পারে? ঝুঁকি নেওয়ার মাধ্যমে নতুন নতুন অপরচুনিটিস, নতুন সুযোগের সৃষ্টি হয়। সেটা কি দেখেন, জীবনে যখন কোনো নতুন দিক নিয়ে এগোতে চায়, তখন সেই পরিবর্তন বা নতুন অভিজ্ঞতার দিকে আমাদের ঝুঁকি নিতে হয়। একদিকে এটি চ্যালেঞ্জ, অন্যদিকে এটি একটি নতুন সুযোগের দরজা খুলে দেয়। একদিকে এটা কি
আপনি নতুন কিছু করা মানে ঝুঁকি, কিন্তু অন্যদিকে আপনার জীবনে নতুন মোড় খুলে দিবে, নতুন দরজা ওপেন করে দিবে। এই জন্য কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। যেমন আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান বা একটি নতুন ব্যবসা শুরু করতে চান, তবে আপনাকে অজানা পরিস্থিতিতে ঝুঁকি নিতে হতে পারে। আপনি যদি চাকরিটা পরিবর্তন করে যায়, আপনি নতুন অফিসে যাবেন, নতুন বসের অধীনে যাবেন, ইয়েস অর নো, স্যালারি অনেক হাই, কিন্তু একটা অজানা গন্তব্যে অজানা পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। কিন্তু সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ গঠন করতে পারেন। না নিলে আপনি সেখানেই থেমে যাবেন যেখানে আপনি কাজ কাজ আজ রয়েছেন, এবং নতুন সম্ভাবনাগুলো আপনার নাগালে আসবে না। আপনি কোনো কোম্পানিতে কাজ করেছেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন, রাইট? আপনি চাকরিটা চেঞ্জ করতে চান, অথবা আপনি একটা প্ল্যাটফর্মে আছেন, সেই প্ল্যাটফর্মে আপনার সুবিধা মতো অবস্থান নেই, আপনি অন্য একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করতে চান, রাইট? কিন্তু আপনার ভিতরে যদি ভয় থাকে, আপনি পারবেন না। হ্যাঁ, নতুন পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে, কিন্তু আপনাকে নতুন সম্ভাবনাগুলো খুলে দিবে। আর যদি আপনি ঝুঁকে না নেন, আপনার সম্ভাবনাগুলো নাগালের বাইরে চলে যাবে, আপনি এক জায়গায় থেকে যাবেন। এই জন্য আপনাকে কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। কেন ঝুঁকি নিতে হবে? নতুন সুযোগের সৃষ্টির জন্য, নতুন অপরচুনিটির জন্য, জীবন পরিবর্তন করার জন্য ঝুঁকি নিতে হবে। সেকেন্ড পার্ট, ঝুঁকি নিলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ঝুঁকি নিলে কি পায়? আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেটা কিভাবে, চলুন দেখি। যত বেশি ঝুঁকি নেন, তত বেশি আপনি আপনার শক্তি এবং ক্ষমতাকে উপলব্ধি করতে পারেন। ইয়েস অর নো? জীবন যখন আপনাকে নতুন পথে হাঁটতে ডাকে, তখন আপনি প্রথম ভয় পাবেন, কিন্তু যখন আপনি সাফল্য অর্জন করবেন, তখন আপনার অনেক আত্মবিশ্বাস বেড়ে যাবে। শুরুটা কঠিন হবে, শুরুটা কি হবে, সেটা আমার কাছে মনে হতে পারে, অনেকের কাছে মনে হবে। আমি যখন লাইভ অন শুরু করছি, কত মানুষ আমাকে না করছে, ভাই শুরু করেন না, শুরু করেন না, ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন, 2-3 লাখ টাকা মাসে, 3 লাখ টাকা মাসে ইনকাম করেন, অনেক শান্তিতে আছেন, কেন? আমি তো একটা নতুন অপরচুনিটির কিসে আছিলাম। ঝুঁকি নিতে হবে। কি নিতে হবে? এজন্য বলা হয়, একটি ছোট্ট উদাহরণ, আপনি যদি কোনো নতুন প্রকল্প হাতে নেন বা একটি নতুন কোর্স করেন, প্রথমে সন্দেহ এবং ভয় হবে, কিন্তু যখন আপনি সেই কোর্স শেষ করবেন, তখন আপনি অনুভব করবেন আপনি এখন অন্য একজন বৈশ্বিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ব্যক্তি। নতুন প্রকল্প, নতুন কাজ শুরু করতে আপনার কাছে কি, যেমন আমাদের সাথে অনেক লিডাররা আছে, অনেক সিনিয়র লিডাররা আছে, এখনো দ্বিধা দ্বন্দ্ব আছে। সে ফুল ওপেন হয়ে মার্চ করে না, যে দেখি কি হচ্ছে, দেখি কি হচ্ছে, একটু দ্বিধা দ্বন্দ্ব, এরকম ভয়ের ভিতরে আছে, সন্দেহের ভিতরে আছে। দেখেন, আপনি টিম লিডার হন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন, ম্যানেজার হন, ডেপুটি জেনারেল ম্যানেজার হন, ধাপে ধাপে যখন আপনি এগিয়ে যাবেন, আপনার ভয় কেটে যাবে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই জন্য যত দ্রুত আপনি বাউন্স ব্যাক করতে পারবেন, যত দ্রুত নিজেকে উজাড় করে দিতে পারবেন, আপনি সঠিক পরিকল্পনা ভাবে আপনি কাজটা শুরু করতে পারবেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনি একদম শক্তিশালী মানুষ হয়ে উঠবেন, রাইট? তৃতীয় বিষয়, ঝুঁকি না নিলে আপনি নিরাপদ থাকবেন। ঝুঁকি না নিলে কি থাকবেন? নিরাপদ থাকবেন, কিন্তু সাফল্য থেকে অনেক দূরে থাকবেন। হ্যাঁ? অনেকের আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যে আমি কারো দায়িত্ব নিব, কাউকে একটা ডিএসপি দিব, কাউকে একটা এমএসপি দিব, কাউকে এটা দিব। আরে না না, এখানে আরো কিছুদিন এখানে আপনি অলরেডি ঝুঁকিতে আছেন, কারণ আপনি তো পানিতে নেমে গেছেন, আপনি তো কাজে নেমে গেছেন, আপনি এভাবেই তো ঝুঁকিতে আছেন। যেহেতু ঝুঁকি নিয়েছেন, পুরোটা নিন এবং সফলতা অর্জন করুন। তা না হলে আপনি সাফল্য থেকে অনেক দূরে থাকবেন, আপনি পিছপা হয়ে যাবেন, আপনার সময় লস হয়ে যাচ্ছে। তো এই জন্য বলবো বন্ধু, এটি এমন একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সত্য যে আপনি যদি অবশ্যই নিরাপদ থাকতে চান, তবে আপনাকে কখনোই সেরা হতে পারবেন না আপনি। যারা জীবনে সফল হতে চায়, তারা নিরাপত্তা ত্যাগ করে কোন সুযোগের দিকে এগিয়ে যায়, তারা নিরাপত্তা খোঁজে না। এই যে বাংলাদেশে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, সমন্বয়করা যদি নিরাপত্তা খুঁজতো, তাদেরকে কাউকে কানাডা সেটেল করে দিত, কাউকে লন্ডন সেটেল করে দিত, কাউকে দুবাই সেটেল করে দিত, এরকম অনেক প্রস্তাব আসছে, কিন্তু তারা কমফোর্ট জোনে থাকতে চায়নি। তারা কি থাকতে চায়নি? তারা ঝুঁকি নিয়েই এই 16 কোটি 17 কোটি মানুষকে, কি বলবো, স্বৈরাচারের হাত থেকে রক্ষা করছে। ইয়েস অর নো? তার মানে কি, নিরাপত্তা ত্যাগ করে নতুন সুযোগের দিকে এগিয়ে যেতে হবে। আপনাকে নতুন কিছু করতে হইলে বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। যেমন স্টিভ জবস, বিল গেটস, এলন মার্কস,
এরা সবাই তাদের বিশাল সফলতার পিছনে যেসব ঝুঁকি নিয়েছেন সেগুলো যদি তারা না করে নিতেন, তবে তারা কখনোই আজকের অবস্থানে পৌঁছতে পারতেন না। তাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিগুলো ছিল তাদের সবচেয়ে বড় অর্জন। ঝুঁকি নেওয়াটাই ছিল সবচেয়ে বড় অর্জন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ছিল সবচেয়ে বড় অর্জন। আরে ভাই, আপনি যদি লাইমনের সাকসেস স্টোরি দেখে এরপরে সিদ্ধান্ত নেন, ইতিমধ্যে তো অনেকে সাকসেস হয়ে গেছে, তাহলে আপনি নাম্বার ওয়ান হবেন কোথায় থেকে? আপনি নাম্বার ওয়ান হবেন কোথায় থেকে? যখন কেউ আপনার দ্বারার কাছে নাই, তখনই তো ঝুঁকি নেওয়ার সময়। অনেককে দেখে দেখে ঝুঁকি নিলে ওই সফলতা আসবে, কিন্তু সেটা তত মজা পাবেন না, এক্সাম্পল ক্রিয়েট করতে পারবেন না, স্টোরি তৈরি করতে পারবেন না। তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনি এখনই সর্বোচ্চ উদ্ধার করে দিয়ে আপনাকে কাজ করতে হবে। অতীতের ভুল থেকে শিখে উন্নতি করুন। কি করুন? অতীতের ভুল থেকে শিখে উন্নতি করুন। ঝুঁকি নেওয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র নতুন সুযোগই পেতেন না, বরং ভুল থেকে শিখে উন্নতি করতে পারেন। জীবনে যতবার আপনি ফেল হবেন, ততবার আপনি শিখবেন এবং পরবর্তী দফায় সফল হওয়ার জন্য প্রস্তুত হবেন। কোন সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি সব সময় নিরাপত্তা ভেবে চলে যান, তবে আপনি ঝুঁকি গ্রহণের থেকে পিছিয়ে থাকবেন। আপনি পিছনে অনেক ভুল করছেন, কিন্তু আবার ঝুঁকি নেন কেন? ওই ভুল থেকে শিক্ষার্থী নিবেন, সেটাকে কাজে লাগানোর জন্য। সেটাকে কি লাগানোর জন্য? সরি। ফেলিওর বা অভিজ্ঞতা আপনাকে অনেক বড় শিক্ষা দিবে, যা আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের উন্নতি সাধন করবে। সো ভুল থেকে শিক্ষা নেওয়ার, শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভুলকে সংশোধন করার বা ভুল থেকে শিক্ষা নিয়ে আরো পাওয়ারফুল ভাবে কাজে লাগিয়ে আপনাকে কাজে লাগাইতে হইলে আপনাকে ঝুঁকি নিতে হবে। আমার লাইফে তিনটা কোম্পানিতে কাজ করছি। প্রথম কোম্পানিতে কাজ করছি, প্রবলেম হয়েছে, নতুনটাতে ঝুঁকি নিছি, বেটার কিছু করছি, এরপরে আবার প্রবলেম হয়েছে, তৃতীয়বার কিনেছি, ঝুঁকি নিছি, এর চেয়ে বেটার কিছু করছি, এরপরে যখন আবার সিদ্ধান্ত নিছি, আজকে আমি একজন উদ্যোক্তা। আজকে আমি কি? একজন উদ্যোক্তা। ঝুঁকি ছাড়া পৃথিবীতে কোনো অর্জন আসবে না। ঝুঁকি নিতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হইলে, ভুলকে সংশোধন করতে হইলে আপনাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিলে আপনার সীমারেখা ভাঙা যায়। আপনি এইবার ওই যে বললাম না, ঝুঁকি নিলে কি এইবার এতটুকু পার করছেন, আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি অতিক্রম করার সুযোগ আছে। প্রথমে 50 মারবেন, পরে সেঞ্চুরি মারবেন, পরে ডাবল সেঞ্চুরি করবেন। মাঠে যদি না নামে, রাইট? এই জন্য আপনাকে কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। যে ব্যক্তি জীবনে ঝুঁকি নেয় না, সে জীবনে কখনোই তার সীমা বা অভ্যন্তরীণ শক্তি বুঝে না। তার ভিতরে যে শক্তি আছে, তার ভিতরে যে চেতনা আছে, তার ভিতরে যে এনার্জি আছে, সে যে সৃষ্টির সেরা একজন মানুষ, সেটা সে বুঝে না। সে শক্তিকে কাজে লাগাইতে পারে না। প্রতিটি ঝুঁকির পিছনে আপনাদের নতুন কিছু শেখার এবং নিজেকে পরীক্ষা করার সুযোগ থাকে। তাই নিজেকে কঠিন মূল্যায়ন করতে হলে কিছু ঝুঁকি গ্রহণ জরুরি। নিজের মূল্যায়ন করতে হইলে, টেস্ট করতে হইলে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হইলে ঝুঁকি নিয়ে প্রমাণ করতে হবে, ইয়েস, আমি পারি। আমি কি? কারণ নো রিস্ক নো স্টোরি। আপনি যদি ঝুঁকি নিয়ে কাজ না করেন, আমজনতার মতো কাজ করেন, যেই লাভ সেই কদু, তাহলে স্টোরিটা কি বলবেন? আপনার সাকসেস স্টোরি শুনবে কে? কি বলবেন? ঝুঁকি নিয়ে কিছু অর্জন করলেই নতুন করে ইতিহাস লেখা হবে। বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। কারণ কিছু মানুষ ঝুঁকি নিয়েছে। আর যখন কেউ নারে তাকবীর বলছে অথবা সামনে থেকে নেতৃত্ব দিছে, আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পিছনে হাত দাঁড়ায় গেছে। সেম, আপনি যখন সফলতার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবেন, সিদ্ধান্ত নিবেন, আপনি আগে ডাক দিবেন, আপনার পিছনে শত শত হাজার হাজার মানুষ ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। রাইট? সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সেই নাবিক হতে হবে। সম্ভাবনাগুলোর পূর্ণতা, যখন যুক্তি লিখবেন, আপনার যে সম্ভাবনাগুলো আছে সেগুলোর পূর্ণতা পাবে। আপনার ভিতরে যে চাহিদা আছে, ইচ্ছা আছে, ড্রিম আছে, স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, সেগুলোর পূর্ণতা পেতে আপনাকে ঝুঁকি নিতে হবে। কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। যখন আমরা জীবনে ঝুঁকি নিতে পারি, তখন আমাদের মধ্যে পদক্ষেপ নেওয়ার সাহস জন্মায়। যে কোনো সাফল্যকে পেতে হলে কিছু একটা ঝুঁকি নেওয়া বাধ্যতামূলক। যখন আপনার সামনে নতুন সুযোগ আসে, তখন যদি আপনি তা গ্রহণ করেন, তবে আপনি জীবনের ভিন্ন আবিষ্কার করতে পারবেন। লাইবন আপনার সামনে একটা সুযোগ,
একবারে কোম্পানির ফ্রন্ট লিঙ্ক থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন, ম্যানেজমেন্টের সাথে থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন, নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ করছেন। আজ থেকে 5 বছর পরে লাইবনের ইতিহাস লেখা হইলে সেই ইতিহাসের সাক্ষী হতে পারেন আপনি। সেই ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হবে যে একটা ন্যায়পরায়ণ কোম্পানি, একটা সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি প্রতিষ্ঠার শুরুর দিকে আপনার অবদান রয়েছে। আপনি অ্যাচিভার ছিলেন। সেই ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে। উপসংহার: বিভিন্ন লোকের মধ্যে ঝুঁকি হলো কিছু অনিশ্চিত বিষয়, কিন্তু বাস্তবে ঝুঁকি না নেওয়া অনেক বেশি ক্ষতিকর। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ঝুঁকি নিলে আপনি নিজের পরিধি বাড়াতে পারবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। ঝুঁকি না নেওয়া মানেই হচ্ছে স্থিরতা, এবং স্থিরতা কখনোই সাফল্য আনতে পারে না। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। উত্তাল সাগরে আপনাকে কি করতে হবে? পাড়ি দিতে হবে। আপনাকে ঝুঁকি নিতে হবে। রাইট? তাহলে আজকের জীবনটাকে একটি সাহসী পদক্ষেপের মতো গ্রহণ করুন এবং ঝুঁকি নিয়ে এগিয়ে যান। জীবন আপনার, আপনার জীবনের সফলতা আসবেই আসবে। আপনার জীবনের সফলতা কি আসবে। চলুন, অনেক সময় আমরা কঠিন কাজটা আগে করো অনেকে ঝুঁকি মনে করি। আমরা অনেক সময় বলি না, 80-20 রুলসে, যে বড় কাজটা আগে করে ফেলুন, কঠিন কাজটা আগে ফেলে ফেলুন। অনেকে কঠিন কাজটা আগে নেও ঝুঁকি মনে করে। এই ভিডিওটা দেখেন, 1 মিনিটের এই ভিডিওটা দেখেন, দেখেন মজা পাবেন খুব। ছেলে সহজ করে করতে চাইছে, সহজ কাজটা আগে করতে চাইছে, আর বাবা কঠিন কাজটা কি, শুরুর দিকে মনে হচ্ছে যে ছেলে আগে এগিয়ে আছে, কিন্তু আলটিমেটলি বাবা জিতে যায়। চলুন আমরা একটু দেখি ভিডিওটা। এই যে দেখেন, দূরে থেকে শুরু করছে, বাবা দূরে থেকে শুরু করছে, মনে হচ্ছে অনেক পিছিয়ে যাচ্ছে। দেখেন, মনে হচ্ছে বাবা অনেক পিছিয়ে যাচ্ছে। ছেলে 5টা নিয়ে আসছে, বাবা মাত্র 2টা নিয়ে আসছে। দেখেন, শেষ ঘটনাটা দেখেন কি ঘটে। দেখেন কি ঘটনা। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা কি ঘটলো বলেন? হ্যাঁ, দূরে থেকে আগে শুরু করছে, প্রথমে মনে হয় বিজয় সে হয়ে গেল। রাইট? তার মানে সে যখন অনেকগুলা নিয়ে ফেলছে, তার ভিতরে একটা স্লো ভাব চলে আসছে। ভিতরে একটা কি চলে আসছে? ছেলের ভিতরে একটা স্লো ভাব চলে আসে, আরে আমি তো অনেকগুলা, বাবা 2টা আনছে, আমি তো 5টা নিয়ে আসছি। কিন্তু সে বড় কাজটাকে রেখে দিয়েছে, গুরুত্বপূর্ণ কাজটাকে রেখে দিয়েছে। সে দূর থেকে আগে শুরু করা উচিত ছিল। বাবা দূর থেকে আগে শুরু করছেন, এটা অভিজ্ঞতা। রাইট? এজন্য অনেক সময় আপলাইনটা, আপনার গাইডলাইনটা, আপনাকে যে কাজগুলো মনে বলে আগে করেন, আপনার কাছে সেগুলো কঠিন মনে হয়। আমরা বলি টিম মিটিং করেন, আপনি গেস্টের পিছনে দৌড়ান। আমরা বলছি লিডারদেরকে ডুপ্লিকেশন করান, তাদেরকে ব্যবসাটা শিখান, আপনি গেস্টের পিছনে দৌড়ান। সো বি কেয়ারফুল। গুরুত্বপূর্ণ কাজগুলাকে আগে করতে হবে, তখনই আপনি বিজয়ী হবেন। গুরুত্বপূর্ণ কাজগুলোকে কি করতে হবে? আগে করতে হবে। এই জন্য আপনি কি পারবেন? পারবেন। চলুন আমরা সামনের দিকে যাই। ঝুঁকি না নিলে কি পরিস্থিতি হতে পারে, এবার একটু কল্পনা করেন। এবার একটু চিন্তা করবেন যে আপনি যদি জীবনে ঝুঁকি না নেন, কি ধরনের পরিস্থিতি আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। ডেঞ্জারাস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে বাজারে প্রতিনিয়ত পণ্যের দাম বাড়ছে, সেক্ষেত্রে যদি ঝুঁকি না নিয়ে আয় বাড়ানোর চেষ্টা না করেন, তবে আপনি বড় আর্থিক সংকটে পড়তে পারেন। এই মুহূর্তে জীবনে স্থির থাকা বা নিরাপদ পথে চলা সহজ মনে হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। আসুন দেখে নেওয়া যাক কেন আয় না বাড়ালে আপনি ঝুঁকিতে পারবেন। এখন মনে করেন আমার 20,000 টাকা মাসে ইনকাম আছে, 30,000 টাকা মাসে ইনকাম আছে, চলছে তো চলছে, নো টেনশন, আমার কোনো টেনশন নাই, আমার ইনকাম তো আছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ আওয়ামী লীগ পন্থী বিভিন্ন কোম্পানিতে চাকরি করত, অ্যাকাউন্টসে, এখানে সেখানে। আজকে তাদের চাকরিও চলে গেছে। চলে গেছে কিনা? আমার কাছে অনেক লোক আছে, প্রায় 50,000 টাকা, 60,000 টাকা, পুরো প্রজেক্ট শেষ, কেল্লা ফতে। কিন্তু তারা তো মনের আনন্দে ঘোরা দৌড়াইছে আর কাজ করছে। হ্যাঁ,
যে আমরা ক্ষমতাশীল, ক্ষমতাবান লোকদের কোম্পানিতে কাজ করি, চাকরি করি, নিমিষেই খতম। আপনি ভাবছেন আপনার তো চাকরি আছে, আপনার তো একটা ব্যবসা আছে, এতেই আপনার চলে যাবে? আপনি ঝুঁকিতে আছেন। আপনি কিসে আছেন? ঝুঁকিতে আছেন। আরো ইনকাম বাড়াইতে হবে। নাম্বার ওয়ান, মুদ্রাস্ফীতি এবং বাজারের দাম বৃদ্ধি। তাইলে ঘটনা কি ঘটবে? মুদ্রাস্ফীতি তথা পণ্যের দাম বৃদ্ধির কারণে আপনার আয়ের সক্ষমতা কমতে শুরু করতে পারে। দৈনন্দিন খরচ যেমন খাদ্য, পরিবহন, স্বাস্থ্যসেবা ইত্যাদি বেড়ে যাওয়ার ফলে পুরনো আয় দিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়বে। যদি আয় বাড়ানোর জন্য আপনি ঝুঁকি না নেন বা নতুন কোনো সুযোগ গ্রহণ না করেন, তবে ভবিষ্যতে অর্থনৈতিক কষ্ট হতে পারে। আপনি এখনো যদি পদক্ষেপ না নেন, দিন দিন সবকিছু যেভাবে বেড়ে চলছে, জীবনের কষ্ট যেভাবে ভারী হয়ে চলছে, আপনি এখনো যদি না দেন, তাহলে আপনি ঝুঁকিতে আছেন, অর্থনৈতিক মন্দায় পড়তে হবে। পরিবার এবং ব্যক্তিগত খরচের চাপ আপনার মাথায় পড়বে। পরিবার এবং ব্যক্তিগত খরচের, সেটা কিভাবে চলুন দেখি। কেবলমাত্র আয়ের মূল উৎসের উপর যদি নির্ভর করে থাকেন, জীবনের অন্যান্য খরচের সাথে তাল মিলানো সম্ভব হবে না। খরচের বৃদ্ধির সাথে সাথে আয়ের পরিমাণ বাড়ানোর সুযোগ যদি না খোঁজা হয়, তবে পারিবারিক চাপ, ঋণের বোঝা এবং আর্থিক সংকট আসবে। এ ধরনের পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়া মানে নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য একটি বড় বিপদ ডেকে আনা। আপনি যদি কমফোর্ট জোনে থাকেন, না এখন তো আমি সচ্ছল ভাবে চলছি, এখন তো আমার ঠিকঠাক চলছে, এখন তো আমি 3 বেলা খাইতে পারি, আমি তো এখন সপ্তাহে একদিন ছুটি পাচ্ছি, এখন তো আরামে এসে চলে যাচ্ছে, সো চলবে না। আপনি বিপদে আছেন। এই জন্য আপনাকে বাড়তি আয়ের, অ্যানাদার ইনকাম সোর্সের রাস্তা খুঁজতে হবে, এটা যদি ফিউচারে ভালো থাকতে চান। তৃতীয় বিষয়, তুলনামূলকভাবে পিছিয়ে পড়া, অন্যের চাইতে পিছিয়ে পড়া, প্রতিযোগিতার বিশ্বে নিজে পিছিয়ে পড়া। সেটা কিভাবে? আজকাল অনেক কিছুই নতুন ব্যবসা, নতুন সুযোগ এবং নতুন ইনকাম সোর্সের উপর নির্ভর করে। আপনি যদি ঝুঁকি না নিয়ে এই সুযোগগুলো থেকে নিজেকে বিরত রাখেন, তবে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যারা নতুন উদ্যোগ নেবে তারা অগ্রসর হবে, এবং এক সময় আপনি তাদের পিছনে পড়বেন, যার ফলে আপনাকে আরো বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সবাই আশেপাশের লোক এগিয়ে যাবে, কারণ তারা অলস সময়টা পার করছে না। তারা এখন একটু ঝুঁকি নিয়ে, একটু খরচ করে, একটু পরিশ্রম করে তাদের এনাদার সোর্স বাড়ছে। আস্তে 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 সবাই আপনার থেকে এগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন, কারণ আপনি নতুন কিছু করার জন্য প্রস্তুত না। 4 নাম্বার, অর্থনৈতিক স্বাধীনতা হারানো। এটা এখন স্বাধীন আছেন, এখন তো চলছে, এই স্বাধীনতা আপনি হারিয়ে ফেলবেন। কিভাবে হারাইবেন চলেন দেখি। যদি আপনি নিজের আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ গ্রহণ না করেন, তবে আপনি কখনোই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। বাজারের দাম বাড়ানোর সাথে সাথে আয়ের কোনো বিকল্প না থাকলে আপনি পুরোপুরি অর্থনৈতিকভাবে নির্ভর হয়ে যাবেন, এবং সেই অবস্থায় আরো বেশি চাপ অনুভব করবেন। আপনি যদি এখনই উদ্যোগ না নেন, রাইট, আপনি এখনই যদি যে ইনকাম আছে সেটার উপরে নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে ভবিষ্যতে আরো চাপ অনুভব করতে হবে আপনাকে। মানসিক চাপ বৃদ্ধি, মানসিক প্রেশানি বেড়ে যাবে। যতই দাম বাড়তে থাকবে আপনি ততটা আয় করতে পারবেন, যতটা আয় করতে পারবেন ততটাই চাপ অনুভব করবেন। সেই চাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করা। যদি আপনি অর্থনৈতিক দিক থেকে সঠিকভাবে পরিকল্পনা না করেন, তবে আপনার মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে থাকবে, হাই প্রেশার বাড়তে থাকবে, ডায়াবেটিস বাড়তে থাকবে, বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হবে, প্রচুর প্রেশার। অনেকে কিন্তু অলরেডি প্রেশারে আছি, প্রতিনিয়ত টানা হেঁচড়ার মধ্যে যাচ্ছি। চিন্তা করেন আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর পরে ঘটনা আরো কি হতে পারে। কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তাইলে কি বসে থাকবেন না কিছু করবেন? উপসংহার, বাজারের দাম বাড়ানোর সাথে সাথে আয়না বাড়ানো বা ঝুঁকি না নেওয়া মানে অর্থনৈতিক বিপদ ডেকে আনা। তাই নতুন সুযোগ খোঁজার জন্য ঝুঁকি নিতে হবে, তাতে আপনার আয় বাড়াতে পারেন এবং নিজের পরিবারকে একটি আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারেন। ঝুঁকি না না নেওয়া জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে, বিশেষ করে যখন চারপাশের বাজার পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, আপনি যদি এগিয়ে না যান, আপনি যদি মনে করেন যে না আমি ঝুঁকি নিব না, আমি কমফোর্ট জোনে থাকবো, তাহলে আপনি অলরেডি ঝুঁকিতে আছেন, এবং ক্রমাগত আপনার জীবনের অবস্থা 12টা বেজে যাবে। তাহলে আজ থেকে নতুন সুযোগ গ্রহণের সাহস রাখুন এবং জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যান জীবনকে।
আপনার সামনে যে অপরচুনিটি আছে, যে সুযোগ আছে, লাইমন নামের যে সুযোগটি আছে, সেই সুযোগটিকে সর্বোচ্চ কাজে লাগান এবং আপনি অর্থনৈতিক মুক্তির জন্য, আপনি ঝুঁকি থেকে এড়িয়ে জন্য আমাদের কল্পনাগুলোকে গ্রহণ করুন। এবং কোথায় কি ঝুঁকি নিতে হবে, কতটুকু ঝুঁকি নিতে হবে, আমরা একটু আলোচনা করব। প্রথম কাজ নিতেছে, প্রথম ঝুঁকি, প্রথম কাজ, নিজেকে বিশ্বাস করানো যে আপনি পারবেন। এটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা অনেক বড় চ্যালেঞ্জ। ম্যাক্সিমাম মানুষ পৃথিবীতে কিন্তু কিছু কিছু করে না, করতে পারে না, কারণ কি? সে নিজেকে বিশ্বাস করে না, নিজেকে বিশ্বাস করতে পারে না। ইয়েস, আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি, আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারি, এই বিশ্বাসটাই তার ভিতরে অর্জন হয় না, সে কিছু করতে পারে না। আর যদি বিশ্বাসটা অর্জন হয়ে যায়, তখন ওই যে বলেন না, ইয়েস আই ক্যান নট ডু ইট, এই কথার পরিবর্তে টিটাকে কেটে ফেলবেন, কমাটাকে কেটে ফেলবেন, ইয়েস আই ক্যান ডু ইট। রাইট? যখন আপনার ভিতরে আত্মবিশ্বাস জন্মাইবে যে না, ইয়েস আমি পারবো, আমি পারবো, তখন আপনি বলবেন, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি সফলতা অর্জন করব, আমি অ্যাচিভ করবো। সো এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস যোগাইতে হবে যে আমি পারবো, আমি পারার জন্য পৃথিবীতে এসেছি। হাউ টু ডুপ্লিকেট, কিভাবে আপনি আপনার সফলতা অর্জন করবেন, চলুন আমরা একটু দেখি। আবার পুরানো আলোচনায় চলে গেলাম। আপনি কোথায় ঝুঁকি নিতে হবে দেখেন, আমরা একটু দেখি। রাইট? নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন, নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন যাতে আপনার টিম কপি করতে পারে, সবাই কপি করতে পারে, আপনার ইনকামের পরিধি বেড়ে যায়। আমরা কি বলেছিলাম ক্লাসে গত কয়েকদিন ধরে আলোচনায়, কয়েকটা মিটিং আলোচনায়, যে ওয়ান ওয়ে রোড আপনাকে ফলো করবেন, ওয়ান ওয়ে রোড আপনি ফলো করবেন, এক রাস্তায় যাবেন, যে রাস্তা হচ্ছে সফলতার রাস্তা। আর সেই রাস্তা হচ্ছে কি? প্রতিনিয়ত টিম মিটিং করা, প্রতি সপ্তাহে টিম মিটিং গুলা করা, আপনার টিমে বেশি বেশি মিটিং করা, সেটা অনলাইন অফলাইনে করা, ফিজিক্যালি করা, ডিজিটালি করা, ফিজিক্যালি করা, ডিজিটালি করা। তার মানে এই টিম মিটিং আপনাকে আপনার সফলতার মন্তব্যে পৌঁছে যাবে। কার্যকর কার্যকর টিম মিটিং কিভাবে পরিচালনা করবেন, আমরা এক কথায় দেখা দিচ্ছি, এই বিষয়গুলো যেহেতু রিপিট আলাপ আলোচনা করছি, সবাই জানেন, এই ফর্মুলা গুলাকে ফলো করবেন। আপনার টিমে 5 জন 10 জন থাকুক, তাহলে কি করবেন? পরিচয় পর্ব নিবেন, অনুভূতি স্টোরি শেয়ার করবেন, সপ্তাহে টার্গেট এবং রিপোর্ট নিবেন, প্রশ্নোত্তর পর্ব থাকে, সর্বোচ্চ পারফর্মারকে পুরস্কৃত করতে হবে, মিটিং এ 10 জনের বেশি হলে ভাগ করে নিবেন। টিম মিটিং এ একজন স্পিকার, একজন উপস্থাপক, একজন আয়োজক থাকবে। টিম মিটিং কোথায় করবেন, কিভাবে করবেন, এর এজেন্ডা, টাইম, সবকিছু, তারিখ আগে থেকে ফিক্স থাকবে। টিম মিটিং এ যে ধরনের টার্গেট দেওয়া থাকবে, কি? টিম মিটিং এ সবাইকে যে টার্গেট দিবেন, প্রতিদিন 10-20 মিনিট বই পড়া, প্রতিদিন 2 জনকে আমন্ত্রণ করা, 5 জনকে প্ল্যান শো করা, সপ্তাহে অন্ততপক্ষে 2টা সিলভার প্যাকেজ টার্গেট থেকে কাজ করা, মিনিমাম একটা হইলো অর্জন করা। অ্যাক্টিভ লোকদের অ্যাক্টিভ লোকদের রিপার্সেস, আপনার টিমের অ্যাক্টিভ মেম্বারদের রিপার্সেস করতে ফলো আপ করা, অনলাইনে অফলাইনে কমপক্ষে সপ্তাহে 2টি ট্রেনিং করা। টিম মিটিং এর মাধ্যমে আপনি একজন এক্সপার্ট হয়ে উঠবেন। সেটা কি? যে এজেন্ডা গুলা টিম মিটিং এর থাকবে, তার মানে প্রোডাক্ট লিস্ট, ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ, ডেস্কোড, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এই ইত্যাদি বিষয়গুলো টিম মিটিং এ যিনি সিনিয়র থাকবে, তিনি আর আস্তে আস্তে আলাপ আলোচনা করবে এবং ধাপে ধাপে ঘুরে ফিরে সবাই সেখানে অংশগ্রহণ করবে। সো টিম মিটিং এর ফলাফল কি? আমি শেষের দিকে বলবো আপনাকে কি ঝুঁকি নিতে হবে। যদি আপনি ঝুঁকি নেন, আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন। টিম মিটিং এর ফলাফল কি, সেটাও আমি আবার নতুন করে পোস্টমর্টম করে আপনাকে দেখাচ্ছি। যে আপনি নতুন ডিস্ট্রিবিউটার, ধরে নিলাম আপনার শুধু 6 জনের টিম আছে, আপনি একটা টিম মিটিং করবেন, প্রতিটার একটা টিম মিটিং করবেন, তাইলে 6 জনের সপ্তাহে যদি একটা টিম মিটিং করেন, 6 জনে যদি একটা করে সিলভার প্যাকেজ সেল করেন 2500 পিবি, তার মানে 6 জনে হয় 15,000 পিবি। এটা ভাবে 4 সপ্তাহ 60,000 পিবি হয়। আপনার ইনকাম হতে পারে 6 থেকে 9,000, 10,000, 11,000 হতে পারে, কারণ আপনি টিম লিডার হয়ে যাচ্ছেন। আপনি 5-6 হাজার টাকা কমিশন পাবেন, 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন। তার মানে আপনি যদি সপ্তাহে একটা মিটিং, একজন নতুন লোক যদি একটা মিটিং করেন, 4 সপ্তাহ পরে গিয়ে আপনি কি হতে পারেন? টিম লিডার হতে পারেন। আপনি আপনি 8-10 হাজার টাকা, 9 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। পোস্টমর্টম রিপোর্ট 2, সেটা হচ্ছে কি? আপনি অলরেডি টিম লিডার হয়ে গেছেন, আপনার 3টা লিঙ্কে স্পন্সর আছে, টোটাল টিম হতে পারে 10 জন, 15 জন, 20 জন, আমি কমপক্ষে ধরলাম 10 জন। তার মানে 10 জন যদি হয়, আপনি একটাই টিম মিটিং করবেন, টার্গেট হবে কি? 2টা প্যাকেজ, একটা অ্যাচিভমেন্ট করবে সিলভার প্যাকেজ, তার মানে 10 জনে 10টা সপ্তাহে, তার মানে 2500, 25,000 পিবি, 4 সপ্তাহে 1 লাখ পিবি। সিম্পল হিসাব। ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট কাজ। তো টিম মিটিং করার ঝুঁকিটা আপনাকে নিতে হবে। প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু কঠিন কাজটা আগে করতে হবে, তাইলে পরবর্তী কাজটা সহজ হবে, ওই ভিডিওর মতো। রাইট? তার মানে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন কত? 15 থেকে 20 হাজার টাকা ওই মাসে। এবার আপনি যদি আমরা যদি দেখি পোস্টমর্টম রিপোর্ট 3, তার মানে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন, আপনার টিমে 3টা টিম লিডার আছে, তার মানে 3টা টিম লিডার যদি 10 জন করে একটা মিটিং করে 30 জন মেম্বার হয়, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডিস্ট্রিবিউটার আরো বেশি থাকে, মিটিং হয় 3টা। 3টা মিটিং যদি আপনি কন্টিনিউ করেন সপ্তাহে, এভাবে 4 সপ্তাহে কন্টিনিউ করলে 3 লাখ পিভি হয়।
কত পিবি হয়? প্রত্যেকে সপ্তাহে শুধু একটা কাজ করবে, 3 লাখ পিবি, আপনার ইনকাম হবে 50,000 টাকা প্লাস। কত টাকা প্লাস? 50,000 প্লাস। চলুন আমরা যদি এইভাবে এবার দেখি যে আপনি যখন চতুর্থ পোস্টমর্টম রিপোর্ট, আপনি যদি চারটা, আপনি যদি ম্যানেজার হয়ে যান, তার মানে আপনার 3টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, 9টা টিম লিডার আছে, কোন কোন লিঙ্কে আরো বেশি টিম লিডার আছে, সব মিলে 15 থেকে 20 জন টিম লিডার এবং, বাট আমি যদি 10 জন ধরি টিম লিডার, তাহলে 10 × 10 100 মেম্বার হয়, রাইট? উইকলি টিম মিটিং 10টা, এই 10টা টিম মিটিং এ যদি 100 মেম্বার হয়, একটা করে প্যাকেজ হইলে সপ্তাহে 100 প্যাকেজ 2500 পিবি করে হইলে 2,50,000 পিবি, মাসে হয় 3 লাখ পিবি। আপনার ইনকাম হয় 1,50,000 টাকা প্লাস। কত টাকা? 1,50,000 টাকা প্লাস। এবার ডেপুটি জেনারেল ম্যানেজার, পঞ্চম পোস্টমর্টম রিপোর্ট, আপনার টিমে 3টা ম্যানেজার, রাইট? 9 জন আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, রাইট? এরপরে 27 জন আছে টিম লিডার, সব মিলাইয়া আমি ধরলাম 100 টিম লিডার, 100 লিডার। তার মানে 100 লিডার 10 জন করে 1,000 মেম্বার। কত মেম্বার? 1,000 মেম্বার। তার মানে 100 টিম মিটিং সপ্তাহে। তার মানে প্রত্যেকে একটা করে প্যাকেজ সেল করলে 25 লাখ পিবি। তার মানে 4 সপ্তাহে কত? 1 কোটি পিবি। 4 সপ্তাহে কত? 1 কোটি পিবি। আপনার মান্থলি ইনকাম 10 লাখ টাকা, ন্যূনতম 10 লাখ টাকা, কমপক্ষে 10 লাখ টাকা। ধরুন আপনার এটা 5 বছর লেগে গেল। কত বছর লাগলো? 5 বছর লেগে গেল। এবার আমাদের ষষ্ঠ পোস্টমর্টম রিপোর্ট, ষষ্ঠ পোস্টমর্টম রিপোর্ট, ধরেন আপনি 5 বছর হয়ে গেছেন বা 10 বছর হয়ে গেছেন। 5 বছর পরে আপনার টিম মেম্বার 1,000, টিম লিডার 1,000, 10 জন করে হইলে 10,000। তার মানে আপনি 1,000 টিম মিটিং পরিচালনা করবেন টোটাল টিম লিডাররা মিলে। তার মানে 10,000 মেম্বার, একটা করে প্যাকেজ, 10,000 প্যাকেজ 2500 পিবি করে হলে 2,50,00,000 পিবি। 4 সপ্তাহে 10 crore পিবি, 10 কোটি পিবি হয় 4 সপ্তাহে। আর 10% যদি সকল কমিশন মিলিয়ে পান, আফটার 5 ইয়ার আর 10 ইয়ারের ভিতরে, 10 ইয়ারের ভিতরে আপনার মান্থলি ইনকাম 1 কোটি টাকা। তো এবার ডিসিশন নেন, এটা করার জন্য, 1 কোটি টাকা মান্থলি ইনকাম করার জন্য, 10 লাখ টাকা মান্থলি ইনকাম করার জন্য আপনি কতটুকু ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে বলছি না, আমি আপনাকে পাহাড় থেকে লাভ দিতে বলছি না, আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বলছি না, আমি আপনাকে হিমালয়ের চূড়ায় উঠতে বলি নাই, আমি আপনাকে আগুনের উপরে হাঁটতে বলি নাই। বলছি সপ্তাহে মাত্র 5,000 6,000 টাকার সেল করবেন, এটা টিমের ডুপ্লিকেশন করবেন, একটা টিম মিটিং দিয়ে শুরু করবেন, আফটার 10 ইয়ার অর 5 ইয়ার 1,000 টিম মিটিং পরিচালনা করবেন ডুপ্লিকেশনের মাধ্যমে। প্রত্যেকটা টিম লিডার, যার টিমে 10 জন লোক আছে, সে একটা টিম মিটিং পরিচালনা করবে। আফটার 10 ইয়ার, সর্বোচ্চ 10 বছরের ভিতরে আপনি 1 কোটি টাকা মান্থলি ইনকামে যেতে পারবেন, যারা প্রপারলি একটু ঝুঁকি নিয়ে কাজটা করতে পারবেন, আমাদের গাইডলাইনটাকে ফলো করতে পারবেন। সেটা কি? আপনি একটু ক্যালকুলেশন করা, প্রয়োজনে যদি না বুঝেন যে এটা কি আজগুবি কিনা, অলৌকিক কিনা, আপনি যদি না বুঝেন, আমার সাথে ফিজিক্যালি বসেন, আমি ক্যালকুলেশন করে পাই টু পাই আপনাকে দেখাই দিই। চলুন এটার জন্য কি কি করতে হবে আরো, চলুন আমরা দেখি। পরিকল্পনা বাস্তবায়নে যা করতে হবে, প্রথম কথা, উচ্চ মূল্যের মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। হ্যালো? উচ্চ মূল্যে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমার এক ফ্রেন্ড আছে, সে একসময় 30,000 টাকা বাসা ভাড়ায় থাকতো, 30 থেকে 35,000 টাকা বাসা ভাড়ায় থাকতো। হঠাৎ করে উনি চলে গেল কোথায়? সেই নিকুঞ্জতে। কোথায়? নিকুঞ্জ, যেখানে সচিবরা, মন্ত্রীরা, এমপিরা, শিল্পপতিরা থাকে। ডুপ্লেক্স বাড়ির উপরে, এখানে কোনো বাড়ি নেই, নিকুঞ্জ মানে। তার মানে সে এখানে 2 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে গেছে। বাসা ভাড়া কত? ডুপ্লেক্স বাড়ি, একটা ভাড়া 2 লাখ টাকা। তো ওইখানে গেল কেন? সে ওইখানে গেছে তার মেন্টালিটি পরিবর্তন করার জন্য। টাকা পয়সা আছে, সে আরো, কারণ কি, ওইখানে যায় তার আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে বিভিন্ন ভিআইপি লোকদের সাথে। তার মানে তার এখন ব্যবসা বাণিজ্য যা কিছু, সকালবেলা যখন জগিং করে, ব্যায়াম করতে যায়, চায়ের দোকানে যায়, কফির দোকানে যায়, যেখানে যায় সেখানে শিল্পপতিরা থাকে। তার মানে তার রিলেশনটা হয়েছে শিল্পপতির, তার ব্যবসায়ের পরিধি বেড়ে যাচ্ছে। সে একসময় লাখ লাখ টাকার ব্যবসায়ী ছিল, এখন কোটি কোটি টাকার ব্যবসায়ী। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করতেছিলাম, বলছিল স্যার আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি। আমি বলছি আপনি যদি প্রোডাক্ট, দামি প্রোডাক্ট ব্যবহার করে ধনী হতে পারেন, তাহলে কম দামি প্রোডাক্ট কেন ব্যবহার করবেন? রাইট? দামি প্রোডাক্ট ব্যবহার করে কারা? যাদের পকেটে টাকা আছে, ধনী। ইয়েস অর নো? তো আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনাকে ঝুঁকি নিতে হবে, শুধু ভালো প্রোডাক্ট ব্যবহার করার ঝুঁকি নিতে হবে। আর এবং আপনি যারা 1 লাখ টাকা মাস ইনকাম করে, 5 লাখ টাকা মাস ইনকাম করে, ওই সমস্ত মানুষের সাথে উঠবস করতে হবে, যাদের পজিটিভ মেন্টালিটি আছে, যারা মানুষকে হেল্প করার মেন্টালিটি আছে, ওই সমস্ত মানুষের সাথে উঠা বসা করতে হবে।
যাদের অন্যের সমালোচনা করার টাইম নেই। এই জন্য বলি উচ্চ মূল্য মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করুন। নেটওয়ার্ক তৈরি করা মানে শুধু জয়েন করানো না, আগে নেটওয়ার্ক ক্রিয়েট করুন, রিলেশন ডেভেলপমেন্ট করুন। দ্বিতীয় কাজ, তালিকা করে টিমে 10 জন টিম লিডার তৈরি করার প্রস্তুতি নিন। আজকে লিখুন, আজকে লিখুন যে আগামী 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে 10 জন, যেমন টিম লিডার এবং যারা আছেন অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং যারা আছেন, তারা এখন লিখুন যে আগামী 1 মাসে আমার টিম থেকে 10টা টিম লিডার বাইর করব। যদি 10টা ব্যক্তি থেকে থাকে আপনার টিমে, তাহলে নতুন 10টা টিম লিডার বাইর করা সম্ভব। এজন্য, কারণ একজন ব্যক্তির মাসে 50 থেকে 60 হাজার টাকা সেল, তার মানে সিলভার প্যাকেজে 10 জনকে স্পন্সর করা এটা কোনো জটিল বিষয় না। আপনার টিমে যদি 10টা লিডারও থেকে থাকে, 10টা অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরও থাকে, এই 10টাকে আপনি আগামী মাসের এই মাসের ভিতরে, রোজার ঈদের আগে, রোজার ঈদের না, রোজা আসার আগে আপনি টিম লিডার বানালেন। আজকে লিস্ট করুন, এখন লিস্ট করুন। সুবোধদা এখন লিস্ট করুন যে আপনার 2টা টিমে অন্ততপক্ষে 2টা টিম লিডার করে, অথবা 2টা টিমে, বাকি 2টা টিমে 3টা করে 6টা টিম লিডার বানিয়ে আপনি কি হচ্ছেন? ম্যানেজার হচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, টিম লিডার না। রাইট? এখন পরিকল্পনা করুন। আপনার টিমের অর্থ আছে, আপনি যদি টিমকে নিয়ে স্বপ্ন না দেখেন, তাকে টিম লিডার, তার ভিতরে টিম লিডার প্রেগনেন্ট না করে দেন, টিম লিডার ভিতরে ঢুকায় না দেন যে এই মাসের 28 তারিখের ভিতরে আপনাকে টিম লিডার হতেই হবে, আমি কি কি কাজ করতে হবে করুন, সেটা আমি বলবো। এবং আপনি তিনটা কি করুন, কোন লেভেলে আছেন এটা ইম্পর্টেন্ট না, আপনি ম্যানেজারের প্ল্যান করুন। আপনার কোন 3 জন ব্যক্তিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাইবেন সেটা লিস্ট করুন। তার মানে 3টা টিম লিডার, তার নিচে 10টা কি, 9টা বা 10টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি ম্যানেজার, আপনি ম্যানেজার। কি এতটুকু ঝুঁকি নেওয়া যাবে না? নেওয়া যাবে কিনা? আমি সবার চেহারাটা একটু দেখে যাই স্ক্রিনে আবার। কি এতটুকু ঝুঁকি নেওয়া যাবে? যারা নতুন জয়েন করছেন, আজকে জয়েন করছেন, আজকে সিদ্ধান্ত নিন 28 তারিখের ভিতরে আপনি টিম লিডার হবেন। কেন রে ভাই, আমরা কি কোনো মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করি? কোনো মানুষকে 50,000 টাকা প্রোডাক্টের অফার দেই? 20,000 টাকার প্রোডাক্ট অফার দেই? আমরা দেই না। অবাক হবেন, আমাদের কোম্পানিতে 4টা প্যাকেজ আছে। একটা প্যাকেজ কত, 2,000 প্লাস, আর একটা 5,000 প্লাস, আর একটা কত, 18,000 প্লাস, আর একটা 35,000 প্লাস। গত 5 মাসে 6 মাসে আমরা 18,000 টাকা, কি বলে, 18,000 টাকার প্যাকেজও সেল করিনি। গোল্ড প্যাকেজ, প্লাটিনাম প্যাকেজ একটাও সেল করি নাই। কেন করি না জানেন? আমরা কাউকে অফারই দিইনি। কারণ কারো খাটের নিচে নিয়ে প্রোডাক্ট রাখবে, আমরা এই ফর্মুলায় কাজ করবো না। রাইট? তার মানে আজকে যদি, যে আজকে জয়েন করছেন, সে যদি সিদ্ধান্ত নেন 28 তারিখের ভিতরে আপনি টিম লিডার হবেন, এরপরে 10টা টিম লিডার বানাইবেন, এতটুকু ঝুঁকি তো নিতেই পারে। আরে ভাই, 10টা লোককে স্টেজে উঠাইবেন, একটা টিম লিডারের কেস দিবেন, এতটুকু ঝুঁকি নেওয়া যায় না? 10টা মানুষকে হেল্প করা, 10টা মানুষকে সহযোগিতা করা। বাংলাদেশ কেন এত পিছিয়ে আছে জানেন? একটা পরিবারে একজন কাজ করে, 10জন তার কাঁধে। প্রত্যেকটা পরিবারে একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পরিবারে একজন কাজ করে, 10জন তার কাঁধে বসে কি করে, খেতে থাকে। তো এই দেশ কিভাবে উন্নতি হবে? কিভাবে হবে এই দেশের উন্নতি? আপনি উল্টা পথে হাঁটেন, একটু ঝুঁকি নেন, আপনি 10টা লোকের দায়িত্ব নেন, 10টা লোক বাদ দেন, 3টা লোকের দায়িত্ব নেন। কয়টা লোক? 3টা লোকের দায়িত্ব নেন। পর্যায়ক্রমে 10টা লোককে টিম লিডার বানান। এতটুকু ঝুঁকি তো নেওয়াই যায়। ইয়েস নো? কি নেওয়া যায় না? 10টা লোককে টিম লিডার বানানোর দায়িত্ব নেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আর কি করতে হবে? আর কোথায় ঝুঁকি নিতে হবে? আপনার টিমে, আপনার 3 টিমে কমপক্ষে 3টি ডিএসপি ওপেনিং করা। কি করা? আমি আবারও বলছি, এটা ব্যাখ্যা দেবো একটু। আপনার টিমে 3টা টিম হবে না? আপনি তো সর্বোচ্চ জেনারেল ম্যানেজার হইতে গেলে 3টা টিম লাগবে, টিম লিডার হইতে 3টা টিম লাগবে। 3টা টিমে 3টা ডিএসপি ওপেন করা। কেন ডিএসপি ওপেন করবেন বলেন? আমাদের বিজনেসটা কনজিউমার বেস। কি বেস? কনজিউমার বেস। আমরা কি বলি, যে লোক আমাদের প্রোডাক্ট গুলা ঘরে ইউজ করবে না, তার এই কোম্পানিতে কাজ করার দরকার নাই। শুধু বিক্রি করার লাগে এই কোম্পানিতে আসার দরকার নাই। যে আমাদের প্রোডাক্ট গুলা ঘরে ইউজ করবে, যেই প্রোডাক্ট গুলো, একটা কোম্পানিতে যদি 50টা 40টা প্রোডাক্ট থাকে, সব প্রোডাক্ট আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার যেটা লাগে ওই প্রোডাক্ট গুলা ঘরে ইউজ করবেন, এটাই আমাদের কোম্পানির কাজ। তার মানে আপনার ঘরের যে অত প্রোডাক্ট গুলা, এটা যদি আপনার আশেপাশে না পান, আপনার চিন্তা করেন তো, আপনার কথাই বলি। এই যে আজকে, এই যে আব্দুল্লাহ মামুন, অনেকদিন পরে আজকে কথা হয়েছে, মিটিং আছে, আজকে প্রোডাক্টের অর্ডার দিছে। এখন প্রোডাক্ট যদি 2 দিন পরে পায়, একটু এমন এমন করে না মনটা, আরে প্রোডাক্ট কবে আসবো, কি আসবো না আসবো, টাকা দিব, দিয়ে দিব। মানে একটা টেনশন কিন্তু মানুষের হাতে থাকে। কারণ অনলাইনের যুগে আমরা তো ক্যাশ অন ডেলিভারিও দিই না, যে টাকা প্রোডাক্ট হাতে পাইয়া টাকা দিব না, আগে টাকা দিতে হয়। তার মানে মানুষের ভিতরে কিন্তু একটা আস্থা, ধর কেউ আপনার কাছে প্রোডাক্টটা যদি সাথেই প্রোডাক্টটা থাকতো, সে কিন্তু সাহস করে নিয়ে নিতে পারে। তখন বলে প্রোডাক্ট 2 দিন পরে হবে, সে বলবে টাকা নাই, টাকা 2 দিন পরে হবে। এই যে আপনার কাছ থেকে পিছলে কি করে গেল,
ছুটে গেল। যেহেতু আমরা প্রোডাক্ট বেস ব্যবসা করব, মানুষ যাতে প্রতারিত না হয়, মানুষ যাতে প্রোডাক্ট দেরি না হয়, একবারে কাছাকাছি প্রোডাক্ট থাকা। আমি ভাই বোন যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা থানায় 500, থানায় 500 ডিএসপি দিব, কোনো থানায় দুইটা দিব না, কোনো থানায় দুইটা দিব না, 500 থানায় 500 ডিএসপি দিব। তাহলে আপনি যারা কাজ করেন, আপনার টিমকে স্মুথ করতে তিনটা লিঙ্কে মিনিমাম তিনটা ডিএসপি থাকলে আপনার ব্যবসা যখন চলবে, মানুষের হাতের নাগালে যখন প্রোডাক্ট পাবে, অটোমেটিকলি ব্যবসা বেড়ে যাবে। এখন বলো, ওরে বাপরে, ডিএসপি নেওয়ানোর তো ঝুঁকি। কি? না, ঝুঁকি না। আমরা ডিএসপি সারেন্ডার করার নিয়ম ঠিক রাখছি, হস্তান্তর করার নিয়ম রাখছি। কেউ যদি না চালাইতে পারে, অ্যাপ্লিকেশন দিলে আমরা কি করে নিচ্ছি, আমাদের প্রোডাক্ট দিবেন, টাকা নিয়ে যাবেন। ম্যাচটা ক্লিয়ার? কারণ আমরা 8-10টা কোম্পানির মতো না যে প্রোডাক্ট নিয়ে পিভি ইউজ করে ফেলবে, প্রোডাক্ট নিয়ে ওই যে হায়দারের গান গাইবি, আমি তো ফাইসা গেছি মাইন্ড চিপার। ওই মাইন্ড চিপার ফাঁসার কোনো এখানে এই কোম্পানিতে কোনো অপশন নাই, সুযোগ নাই। সো আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন, আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি বিশ্বাস করেন যে লাইভন একটা জায়গায় নিয়ে যাবে, আপনি যদি মনে করেন লাইভন আপনার কোম্পানি, আপনি যদি মনে করেন 10টা কোম্পানির সাথে ব্যতিক্রম, তাইলে আপনি ডিফেন্সিভ মোডে খেলার দরকার নাই। আপনার যেই সব জায়গায় টিম আছে, ওই জায়গায় ডিএসপির ব্যবস্থা করুন, আমরা ওই সব জায়গাগুলোতে ডেভেলপমেন্ট করে নিব। রাইট? তার মানে আপনার, আমি মেসেজটা ক্লিয়ার করতে পারলাম যে আপনি পরিবর্তন হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে তিনটা লিঙ্কে মিনিমাম তিনটা ডিএসপি থাকবে, এরপরে টিম বড় হবে, ধাপে ধাপে বাড়তে পারে। রাইট? এবং আপনার তিনটা লিঙ্কে ধাপে ধাপে তিনটি তিন টিমে ইন্টু 10 30টি এমএসপি রেডি করা। ধাপে ধাপে, এখন না, এখনই না। টিম বড় হবে আস্তে 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 আস্তে। রেসপন্সিবল লিডার তৈরি করা এবং তাদেরকেও বেনিফিট দেওয়া। ডিএসপি মানে কি? আমাদের পিবির 15% ওই ডিএসপি কমিশন পায়। এমএসপি মানে কি? এমএসপি কমিশন পায় কি? 10%। তার কোনো অফিস লাগবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু ডিএসপির কি লাগবে? অফিস লাগবে, কম্পিউটার লাগবে, অফিস খোলা রাখতে হবে। আর এমএসপির শুধু ভার্চুয়াল, সে মোবাইলে অর্ডার কাটবে, কোম্পানি কুরিয়ার করে দিবে, অথবা ডিএসপি কুরিয়ার করে দিবে, ডিএসপি থেকে ফিজিক্যালি নিবে। তাইলে কি পাবে? তার মানে এই প্রক্রিয়া আমি যেটা বললাম, যে উচ্চমূল্য মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করুন, তালিকা তৈরি করে 10 জনকে টিম লিডার বানান, এই মাসের মধ্যে প্ল্যানিং করুন। আর যদি আপনি আজকে নতুন জয়েন করে থাকেন, এই মাসের ভিতরে আপনি আজকে টিম লিডার হওয়ার প্ল্যানিং করুন। তিনটি টিমে তিনটা ডিএসপি বা 3জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানান। তারপরে আপনার তিন টিমে তিনটা ডিএসপি ওপেনিং করার ব্যবস্থা করুন। ধাপে ধাপে 30 জন, তিন টিমে 10 জন করে 30 জন এমএসপি রেডি করা। রাইট? আর এমএসপি ডিএসপি যদি 20 তারিখের মধ্যে করতে পারেন, কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা আছে। সো আরেকটা কাজ হচ্ছে, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এর যে ফর্মুলা দিলাম, আপনি যদি কোটিপতি হতে চান, আপনি যদি ধনী হতে চান, তাহলে টিম মিটিংটা প্রতি সপ্তাহে চালিয়ে যাওয়া জরুরি। টিম মিটিংটা চালিয়ে যাবেন। সো আলোচনা একদম শেষ পর্যায়ে, যেটা বলছিলাম, অফার অফার অফার। ডিএসপি এবং এমএসপি তে যেহেতু আমাদের এক্সাস্টিং একটা কক্সবাজার ট্যুর আছে, ওই ট্যুরটাকে প্রাণবন্ত করার জন্য, কিছু সংখ্যা বাড়ানোর জন্য, অল্প সময়ের জন্য আমরা একটা অফার দিয়েছি। ডিএসপি এবং এমএসপি তে ডিএসপি যে নিবে এবং যে রেফার করবে, এই দুইজনই কক্সবাজার যাবে, এবং এমএসপি যে নিবে সেও কক্সবাজার যাবে। তার মানে এই 20 তারিখের মধ্যে যারা এই কাজটা করবে, তারা কক্সবাজার যাবে। আর 20 তারিখের পরে পড়লে একই কাজ, কিন্তু অন্য কোনো ফ্যাসিলিটিস নেই। এটা কোম্পানির পক্ষ থেকে একটা ইনসেন্টিভ, রাইট? তার মানে ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে? কি ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে? এগুলা কি কি ঝুঁকি বলে? হ্যাঁ? আপনার জীবন পরিবর্তনের স্বার্থে আপনাকে ঝুঁকি নিতে হবে, শুরু করতে হবে। এগুলো কোনো ঝুঁকি না, কিন্তু এতটুকু করার নেই কি, পানি খাওয়ানোর ঝুঁকি। যদি গলায় আটকায় যায়, পানি খেয়ে গলায় আটকায় তো অনেক মানুষ মারা গেছে। অনেকে কাটা মাছ খায় না, আমি ওরকম এরকম অনেক মানুষ পাইছি। কি পায় না? মাছ খায় না, যদি গটায় কাটা আটকায় যায়। কি রে ভাই, আমি তো মাছ চোখ বন্ধ করে খেয়ে ফেলি। হ্যাঁ? বাসায় অনেক সময় 3 জনের 4 জনের জন্য মাছ রান্না করে, সব একাই খেয়ে ফেলি, বাকিটা খায় না। বহু মানুষ মাছই খায় না, তো কাটা লেগে শেষ হয়ে যাবে, কিন্তু মইরা যাই। মানে কাটা বিদ্যা যাবে, এই জন্য কি খায় না। ও মাই গড! কিছু কি নেওয়ার প্রয়োজন আছে? মনে রাখবেন, না হলে আপনি আপনার জীবনের বাকি অংশটুকু একই কাজ করতে থাকবেন যদি ঝুঁকি না নিতে পারেন। যেই কাজে এখন আছেন, এই কাজই সারা জীবন করতে হবে। আর যদি পরিবর্তন চান, এখনই সিদ্ধান্ত নিন, আজকে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, অনেক লিডার আছে ডিফেন্সিভ মোডে, আপনার দিকে তাকায় আছে শত শত লিডার। অনেকে আমাকে বলে, স্যার অমুকে যদি আমাকে একটু মোটিভেট করতো, উনি যদি একটু আগায় আসতো, তাহলে আমরা একটু সাহস পাই।
আপনি একার জন্য কেন মানুষকে ব্যর্থতার কাতারে দিয়ে দিচ্ছেন? একটু সাহস করেন, নেতৃত্ব দিন। মুখে যা বলেন ভিতরেও তা দেখুন। শুধু এতটুকু মনোবল রাখেন, এতটুকু চিন্তা চেতনায় রাখেন যে আমার মাধ্যমে কোনো মানুষ যাতে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমার মানুষ মাঝে কোনো মানুষ, আমার মাধ্যমে যাতে কোনো মানুষ প্রতারিত না হয়। নিজে প্রতারিত করবো না, কাউকে এই ধরনের প্রতারণার সময় দেখলে বা এই ধরনের কোনো পরিস্থিতি দেখলে সেখানে আমি বাধা হয়ে দাঁড়াইবো, এই কমিটমেন্ট লাগবে। মনে রাখবেন, ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে, না হলে আপনি আপনার জীবনের বাকি অংশটুকু একই কাজ করতে থাকবেন। সেটা না করে চলুন ঝুঁকে নিই। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। সো বন্ধুরা, কারো কোনো আলাপ আলোচনা থাকলে করতে পারেন, আমার আলোচনা শেষ। আমি বলবো, ঝুঁকিতে না থেকে